দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম নিয়ে পড়াবো। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। আমাদের দেহেও বায়ুর সাথে অক্সিজেন শ্বসন অঙ্গে প্রবেশ করে এবং তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের সব অঙ্গের টিস্যু কোষে পৌঁছায়। এই অক্সিজেন টিস্যু কোষে সঞ্চিত খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে তাপ ও শক্তি উৎপাদনের মাধ্যমে জীবনকে সচল রাখে। উপজাত হিসেবে তৈরি করে কার্বন ডাই অক্সাইড ও পানি। কার্বন ডাই অক্সাইড রক্তের মাধ্যমে বাহিত হয়ে শ্বসন অঙ্গের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। আমরা শ্বসন পড়ছি না, বাট শ্বসন তন্ত্র সম্পর্কে পড়ছি। আমরা প্রতিনিয়ত যে সকল খাবার গ্রহণ করি তা আমাদের স্টমাকে যাওয়ার পরে পাচিত হয়, অর্থাৎ পরিপাক হয়। পরিপাকের পর খাদ্যের সারাংশটুকু অন্ত্রের ল্যাকটিয়াল ডাক্ট কর্তৃক পরিশোষিত হয়। পরিশোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের সমস্ত কোষে যায় এবং সমস্ত কোষে গিয়ে খাদ্যবস্তুটা জমা হয়। তো জমা হয়ে থাকলে তো হবে না, এটাকে ভাঙতে হবে। ভাঙার জন্য চাই অক্সিজেন। সেই অক্সিজেনটা আমরা শ্বসনতন্ত্রের মাধ্যমে গ্রহণ করি এবং সেই অক্সিজেনটা আমরা পরিবেশ থেকে গ্রহণ করি। সেটা শ্বসন অঙ্গ ফুসফুসে যায়, ফুসফুস থেকে হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ড থেকে রক্তের মাধ্যমে বাহিত হয়ে প্রত্যেকটা কোষে গিয়ে কোষে সঞ্চিত খাদ্যটাকে ব্রেকডাউন করে, ভাঙে, পোড়ায়, দহন করে এবং শক্তিটাকে অবমুক্ত করে দেয়। আমাদের এখানে মূল টার্গেট হচ্ছে, মূল প্রোডাক্ট হচ্ছে শক্তি। সেই শক্তি উৎপাদনের সময় বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড ও পানি। এই জন্য এটাকে উপজাত বলা হয়। পরের স্লাইডে খেয়াল করো, শ্বসনের ডেফিনিশনটা এখানে দেওয়া আছে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে, মানে ভেঙে, দহন করে, পুড়িয়ে, বার্ন করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তির উপর মুক্ত করে এবং উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে, তাকে বলা হয় শ্বসন। মানুষের শ্বসন তন্ত্র দেখো। মানুষের শ্বসন অঙ্গ হচ্ছে একজোড়া ফুসফুস, যে পথ দিয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং ফুসফুস থেকে তা বহির্গত হয় তাকে শ্বসন পথ বলে। সম্মুখ নাসারন্ধ্র থেকে শ্বসন পথের শুরু। মানুষের শ্বসনতন্ত্রের পর্যায়ক্রমিক বিভিন্ন অংশকে তিনটি অঞ্চলে ভাগ করা যায়। দেখো, যে ভাগ করার আগে একটা ফিগার তোমাদের জন্য দিয়েছে, খেয়াল করো এখানে কি কি আছে। এই যে সাইনাস, নাসাগহ্বর, নাসাগলবিল, ষড়যন্ত্র, এটাকে ষড়যন্ত্র পড়বে, ষড়যন্ত্র পড়বে না। ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে কি আছে, বাম ফুসফুস দেখতে পাচ্ছি। ব্রঙ্কাস, এক বচনে ব্রঙ্কাস, বহু বচনে ব্রঙ্কাই। এই যে এটা এবং এটা, এই দুটা ব্রঙ্কাই ট্রাকিয়া থেকে ভাগ হয়েছে, দুটি ভাগ, দুটি ফুসফুসে প্রবেশ করেছে, এদেরকে ব্রঙ্কাস বলে। অ্যালভিওলাই, এখানে ছোট্ট ছোট্ট গুটিকা আছে, এই চেম্বার গুলোকে বলা হয় অ্যালভিওলাই। এবং ব্রঙ্কিওল, এই যে ব্রঙ্কাসটা, ব্রঙ্কিওল, বিভিন্ন ব্রঙ্কিওলে ভাগ হয়, আরো শাখা প্রশাখায় ভাগ হয়। এরপর ডায়াফ্রাম, এই সে ডায়াফ্রাম, এটা হলো বক্ষ গহ্বর এবং উদরীয় গহ্বরের মাঝখানে পেশি নির্মিত একটি পর্দা। এটা মূলত শ্বসনের সময় বক্ষ গহ্বরের আয়তন বাড়িয়ে কমিয়ে শ্বসনে সহায়তা করে। পাশাপাশি বক্ষ গহ্বরে যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলোকে সুরক্ষা দেয় আন্তর্জন্ত্রীয়, মানে ভেতরের যে ভিসেরা থেকে, পরিপাক তন্ত্রের যে অংশগুলো আছে সেগুলো থেকে। বক্ষ গহ্বরের গুলো তুলনামূলক নরম, কোমল এবং সংবেদী। এগুলোকে উদরেই যেই স্টমাক রয়েছে, ভিসেরা রয়েছে, সেগুলোর চাপ থেকে সুরক্ষা দেয়। আমরা পরের স্লাইডে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, দুটো ফিগার আমি সাজিয়েছি। এই ফিগারটা তোমাদের টেক্সট বুক থেকে নিয়েছে, এই ফিগারটা নতুন যারা ভর্তি হয়েছে তাদের এই বই, নতুন এডিশনের বই থেকে নিয়েছি। একই, একটু ভিন্ন আঙ্গিকে দেখিয়েছে। এটা তো আমি ব্যাখ্যা দিয়েছি, এটা একটু দেখায়। দেখো কোথায় নাসাগহ্বর দেখিয়েছে, যে নাসাগলবিল দেখানো হচ্ছে, গ্লটিসটা দেখানো হচ্ছে, ষড়যন্ত্রটা দেখানো হচ্ছে, ট্রাকিয়া দেখানো হচ্ছে, ব্রঙ্কাস, এই দুটি ব্রঙ্কাস। ব্রঙ্কাস আরো বিভিন্ন ভাগে ভাগ হয়েছে, শাখা প্রশাখায়, এগুলো ব্রঙ্কিওল। টোটালটা হচ্ছে ফুসফুস। অ্যালভিওলাই, ছোট্ট ছোট্ট এই চেম্বার গুলো হচ্ছে অ্যালভিওলাই। ডায়াফ্রাম, এই চমৎকার করে একটা ডায়াফ্রাম এখানে দেখানো হয়েছে। যাই হোক, আমরা নিচে পরের স্লাইডে যাই, একটু খেয়াল করো। এই
আগে কিছু আমরা সাইনাসের কথা বলেছিলাম। এই সাইনাস দেখো, আগের স্লাইডে কিছু সাইনাসের কথা ছিল, যেমন এই যে এখানে আর কি এই সাইনাস, এই যে সাইনাসটা একটু লক্ষ্য করো, সেই সাইনাসটা কি। আমি একটা ফিগার দিয়েছি তোমাদের বই থেকে। এই যে দেখো, এই যে একটা সাইনাস, ফ্রন্টাল সাইনাস, এই দুটো ফ্রন্টাল সাইনাস, এই যে এটা এবং এটা হচ্ছে স্পেনয়েড, এটা এবং এটা হচ্ছে অ্যাডময়েড, এবং এই যে এটা এবং এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। মুখমণ্ডলে থাকে, নাসা ক্যাভিটির নাকের দুই পাশে কিছু গহ্বর আছে। এগুলো যদি কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়, হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে ভাইরাস, কিংবা ছত্রাক দ্বারা যদি আক্রান্ত হয়, প্রদাহ সৃষ্টি হয়, লিকুইড জমা হয়, তখন অস্বস্তি অনুভূত হয়, সেটি হলো সাইনোসাইটিস। আর এই সাইনাস হলো গহ্বরগুলো ফাঁকা, এগুলো এয়ার দ্বারা পূর্ণ থাকে। লিকুইড দ্বারা যখন পূর্ণ হয় তখনই সমস্যা। লিকুইড দ্বারা কখন পূর্ণ হবে? যদি কোনো মাইক্রো অর্গানিজম, কোনো জার্ম দ্বারা আক্রান্ত হয়। পরের স্লাইডে আমরা যাচ্ছি। দেখো, আমরা প্রথমেই শুরুর দিকে যে স্লাইডটা করেছিলাম, খেয়াল করো সেখানে কি বলেছি। মানুষের শ্বসনতন্ত্রের পর্যায়ক্রমিক বিভিন্ন অংশকে 3টি অঞ্চলে ভাগ করা যায়। সেই 3টি অঞ্চলে দেখো, ক, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, সম্মুখ নাসারন্ধ্র, নাকের সামনে অবস্থিত পাশাপাশি দুটি ছিদ্রকে সম্মুখ নাসারন্ধ্র বলে। নাক একটি হলেও নেজাল সেপ্টাম বা নাসা ব্যবধায়কের মাধ্যমে দুটি নাসারন্ধ্রের বিকাশ ঘটেছে। সম্মুখ নাসারন্ধ্র সবসময় উন্মুক্ত থাকে এবং এ পথে বায়ু দেহের অভ্যন্তরে প্রবেশ করে। ভেস্টিবিউলে আসা, নাসারন্ধ্রের পরে নাকের ভেতরের অংশের নাম ভেস্টিবিউল। এর প্রাচীরে অনেক লোম থাকে, লোমগুলো ছাঁকনির মতো গৃহীত বাতাস পরিষ্কারে সহায়তা করে। এরপর দেখো নাসা গহ্বর, ভেস্টিবিউলের পরের অংশটি নাসা গহ্বর। নাসা গহ্বরের প্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস ক্ষরণকারী ও অলফ্যাক্টরি কোষ। অলফ্যাক্টরি কোষ হলো ঘ্রাণ সংবেদী কোষ। এটি আগত প্রশ্বাস বায়ুকে, যে বায়ুটা আমরা গ্রহণ করি প্রকৃষ্ট রূপে শ্বাস, অক্সিজেনটা আমরা বায়ুমণ্ডল থেকে নেই, সেটা হলো প্রশ্বাস, ইনহেলেশনটাই হলো প্রশ্বাস। এটি আগত প্রশ্বাস বায়ুকে কিছুটা সিক্ত করে। সিলিয়াযুক্ত ও মিউকাস কোষগুলো ধুলাবালি এবং রোগ জীবাণু আটকে দেয়। অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। পশ্চাৎ নাসারন্ধ্র দেখো, নাসা গহ্বরদ্বয় যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসা গলবিলে উন্মুক্ত হয় তাকে কোয়ানা বা কোয়ানি বা পশ্চাৎ নাসারন্ধ্র বলে। এসব ছিদ্র পথে বাতাস নাসা গলবিলে প্রবেশ করে। এরপর দেখো নাসা গলবিল, নেজোফ্যারিংস। পশ্চাৎ নাসারন্ধ্রের পরে নাসা গলবিল অবস্থিত, এর পরেই মুখ গলবিল, যা ভোকাল কার্ড ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত। 6 নম্বরে দেখো কি বলছে, ষড়যন্ত্র। এটি নাসা গলবিলের নিচের অংশের ঠিক সামনের দিকের অংশ এবং কয়েকটি তরুণাস্থি টুকরায় গঠিত। এগুলোর মধ্যে থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড় এবং এটি গলার সামনে উঁচু হয়ে ওঠে। হাত দিলে এর অবস্থান বোঝা যায় এবং বাইরে থেকে দেখা যায়। একে রামস এপল বলে। পুরুষে এটা সুস্পষ্টভাবে দেখা যায়। দেখো, শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ দেখিয়েছি, ফিগারগুলো বিভিন্নভাবে দিয়েছি। যে ল্যারিংস, এটি হচ্ছে ষড়যন্ত্র, যে ট্রাকিয়া, এই টোটালটা ট্রাকিয়া। তরুণাস্থি নির্মিত রিং, এগুলো অর্ধবলয় কিন্তু সেমিসার্কুলার রিং। এই যে এটা হচ্ছে দুটো মিলে ব্রঙ্কাস, একটি হচ্ছে দুটো মিলে ব্রঙ্কাই, একটা মিলে ব্রঙ্কাস। এক বচনে ব্রঙ্কাস, বহু বচনে ব্রঙ্কাই। এই যে এরা যেই অংশে প্রবেশ করেছে, এই অংশটাই হচ্ছে ফুসফুসের নাভি, হাইলাম। এই অংশটাই হচ্ছে ফুসফুসের নাভি, হাইলাম। এই ব্রঙ্কাস আবার ভাগ হয়েছে ব্রঙ্কিওল। এই ছোট্ট ছোট্ট এয়ার চেম্বার গুলো হচ্ছে অ্যালভিওলাই। ফুসফুস যে পর্দা দিয়ে পরিবেষ্টিত তার নাম প্লুরা বা প্লিউরা। এটি হচ্ছে ডায়াফ্রাম, এটি হচ্ছে ডায়াফ্রাম। তো যাই হোক, পরের স্লাইডে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ষড়যন্ত্রের উপরে থাকে একটি ছোট্ট এপিগ্লটিস। এটা তাহলে আবার একটু দেখায়। এই যে এটি হচ্ছে এপিগ্লটিস, এই যে এপিগ্লটিস, এটি হচ্ছে এপিগ্লটিস। ষড়যন্ত্রের উপরে থাকে একটি ছোট্ট এপিগ্লটিস। ষড়যন্ত্রে অনেক পেশি যুক্ত থাকে। এর অভ্যন্তরভাগে থাকে মিউকাস আবরণীয় স্বররজ্জু। ভোকাল কার্ড হচ্ছে স্বররজ্জু, আর ষড়যন্ত্রকে ল্যারিংস, ভোকাল ইনস্ট্রুমেন্ট বলা যায়। পেশির সংকোচন প্রসারণী স্বররজ্জুর টান বা স্লতন, রিল্যাক্সেশন, স্ট্রেস, টান এবং স্লতন নিয়ন্ত্রণ করে। টান টান অবস্থায় বাতাসের সাহায্যে স্বররজ্জু কম্পিত হয়ে শব্দ সৃষ্টি করে। এপিগ্লটিস খাদ্য গলাধকরণের সময় ষড়যন্ত্রের মুখটি বন্ধ করে দেয়, ফলে খাদ্য ষড়যন্ত্রে প্রবেশ করতে পারে না
অন্য সময় এটি শ্বসনের উদ্দেশ্যে উন্মুক্ত থাকে, ষড়যন্ত্রে স্বর সৃষ্টি হয়। আমরা খাবারের সময় যদি কথা বলি তাহলে এপিগ্লোটিস খুলে যায়। কেন? যখন কথা বলবো তখন বাতাসের চলাচলের ব্যাপারটা নিশ্চিত করতে হয় স্বরযন্ত্র দিয়ে, তখন এপিগ্লোটিস খুলে যায়। খুলে গেলে অসাবধানতা বশত খাবারটা সেই স্বরযন্ত্রে প্রবেশ করে। বাট সেখানে আছে কিছু সিলিয়াযুক্ত সংবেদী কোষ, সে খাবারটাকে, অনাকাঙ্ক্ষিত বস্তুটাকে তারা ট্রাকিয়া হয়ে ফুসফুসে যেতে দিবে না, তারা ধাক্কা দিয়ে সেটাকে সামনের দিকে বের করে দেয়। এ সময় তুমি হাসি কাশি দিয়ে যে কোনোভাবে নাক মুখ দিয়ে অবাঞ্ছিত বস্তু, খাবার বস্তু, খাদ্যদানা বের করে দাও। এটাকে বলা হয় বিষম খাওয়া। তখন অনেকেই ফান করে যে হয়তো তোমার কথা কেউ মনে করছে, বিষয়টি সেরকম নয়, এটা সায়েন্টিফিক কোনো ভিত্তিও নাই। পরের স্লাইডে দেখো বায়ু পরিবহন অঞ্চল, শ্বাসনালী বা ট্রাকিয়া। ষড়যন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশরুকা পর্যন্ত বিস্তৃত প্রায় 12 সেন্টিমিটার দীর্ঘ ও 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ফাঁপা নলাকার অংশকে ট্রাকিয়া বলে। ট্রাকিয়া কি পরীক্ষায় প্রশ্ন হবে। এটি 16 থেকে 20টি তরুণাস্থি নির্মিত অর্ধবলয়ে গঠিত। তন্তুময় টিস্যু দিয়ে অর্ধবলয়গুলো আটকানো থাকে। ট্রাকিয়ার অন্তঃপ্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস আবরণী রয়েছে। ট্রাকিয়া চুপসে যায় না বলে সহজে এর মধ্য দিয়ে বায়ু চলাচল করতে পারে। এর অন্তঃপ্রাচীরের সিলিয়া অবাঞ্ছিত বস্তুর প্রবেশ রোধ করে, যেটা কিছুক্ষণ আগে আমি বলেছি। ব্রঙ্কাসটা দেখো, বক্ষ গহ্বরের ট্রাকিয়ার শেষ প্রান্ত দুটি শাখায় বিভক্ত হয়, এদের নাম ব্রঙ্কায়। এগুলো ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। ডান ব্রঙ্কাসটি অপেক্ষাকৃত ছোট কিন্তু প্রশস্ত এবং 3 ভাগে ভাগ হয়ে ডান ফুসফুসের 3টি খণ্ডে প্রবেশ করে। বাম ব্রঙ্কাসটি 2 ভাগে ভাগ হয়ে বাম ফুসফুসের 2টি খণ্ডে প্রবেশ করে। ফুসফুসের অভ্যন্তরে প্রতিটি ব্রঙ্কাস পুনঃ বিভক্ত হয়ে অসংখ্য ক্ষুদ্রাকায় ব্রঙ্কিউল গঠন করে। ব্রঙ্কিউল 2 ধরনের, প্রান্তীয় ব্রঙ্কিউল ও শ্বসন ব্রঙ্কিউল। ব্রঙ্কাসের তরুণাস্থি থাকলেও ব্রঙ্কিউল গুলো তরুণাস্থিবিহীন। শ্বসন অঞ্চলে আসো। গ, শ্বসন অঞ্চল। 9 নম্বর ফুসফুস। ফুসফুস সংখ্যায় 2টি এবং হালকা গোলাপি রঙের, স্পঞ্জের মতো নরম অঙ্গ। বাম ফুসফুসটি আকারে ছোট, ওজনে 565 গ্রাম, 2 লোব বিশিষ্ট, মনে রাখবা। এবং ডান ফুসফুস আকারে বড়, ওজনে 625 গ্রাম, 3 লোব বিশিষ্ট। ফুসফুস দ্বিস্তরী প্লিউরাল পর্দা দিয়ে আবৃত থাকে। ভিতরের পর্দাকে ভিসেরাল প্লিউরা এবং বাইরের পর্দাকে প্যারাইটাল প্লিউরা বলে। 2 স্তরের মাঝে প্লিউরাল গহ্বরে প্লিউরাল রস নামক এক ধরনের রস থাকে। ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে তাকে হাইলাম বলে। হাইলামের মাধ্যমে ধমনী ফুসফুসে প্রবেশ, খেয়াল করো, ধমনী অবশ্যই যাবে, ধমনী হৃৎপিণ্ড উৎপন্ন হয়, বিভিন্ন অঙ্গে যায়, তাহলে ফুসফুসে প্রবেশ করবে। বাট শিরাটা বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডের দিকে যায়, তাহলে শিরা বেরিয়ে আসে, লসিকা নালীও বেরিয়ে আসে। ব্রঙ্কাস ধমনী, শিরা, লসিকা নালী ঘন যোজক টিস্যুতে পরিবেষ্টিত হয়ে পালমোনারি মূল গঠন করে এবং এর সাহায্যেই ফুসফুস ঝুলে থাকে। ফুসফুসের প্রতিটি লোব কয়েকটি সেগমেন্টে বিভক্ত। ডান ফুসফুসের 3টি লোব, বাম ফুসফুসে 2টি লোব। প্রতিটি লোব কয়েকটি সেগমেন্টে বিভক্ত। ডান ফুসফুসে 10টি এবং বাম ফুসফুসে 8টি সেগমেন্ট, এটা এমসিকিউতে আসে। প্রত্যেকটি সেগমেন্ট আবার অসংখ্য লবিউলে বিভক্ত। লবিউলগুলো ফুসফুসের কার্যকরী একক। ফুসফুসে রক্ত সংবহন তন্ত্র এবং পরিবেশের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। কি বলছে? ফুসফুসে রক্ত সংবহন তন্ত্র এবং পরিবেশের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। ফুসফুসটা পরিবেশ থেকে অক্সিজেনটা নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড পরিবেশে ছেড়ে দিচ্ছে। আবার সেই ফুসফুস রক্তে অক্সিজেনটাকে দিচ্ছে, কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে নিচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। এই কথাটাই বলছে। ব্রঙ্কিয়াল বা শ্বসন বৃক্ষে আসো। এই ফিগারটা হচ্ছে শ্বসন বৃক্ষ। ট্রাকিয়া, এই দ্বিজনে ট্রাকিয়া। ট্রাকিয়ার দ্বিবিভাজনে, এই যে দ্বিবিভাজন ব্রঙ্কায়, এক বচনে ব্রঙ্কাস, বহু বচনে ব্রঙ্কায়। ট্রাকিয়ার দ্বিবিভাজনে সৃষ্ট যে ব্রঙ্কাস ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে তাকে প্রাইমারি ব্রঙ্কাস বলে। প্রাইমারি ব্রঙ্কাস বিভক্ত হয়ে প্রত্যেক লোবের জন্য, ডান ফুসফুসে 3টি লোব, বাম ফুসফুসে 2টি লোব, প্রত্যেক লোবের জন্য একটি করে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস গঠন করে। এখানে আমরা একটু দেখি। 1 নম্বর, এইটা হচ্ছে ট্রাকিয়া, 2 এই দুটো হচ্ছে ব্রঙ্কাই, 3 এই 3 নম্বর, এই যে ব্রঙ্কিওল, এই যে ব্রঙ্কিওল, এই যে ব্রঙ্কিওল, 3 নম্বর হচ্ছে ব্রঙ্কিওল। 4 অ্যালভিওলার নালী। 4 নম্বর দেখো, এই যে খেয়াল করো, এই যে 4 নম্বর অ্যালভিওলার নালী, এটা অ্যালভিওলাই প্রবেশ করেছে
5 নাম্বার এই যে অ্যালভিওলার থলি, অ্যালভিওলাসের ভেতরের ফাঁকা জায়গাটাই অ্যালভিওলার থলি, এবং এই ছোট্ট ছোট্ট যে লিচুর মতো যে গঠনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এই গঠনগুলো হচ্ছে অ্যালভিওলাই, শ্বসন বৃক্ষ। এটা উল্টা একটা বৃক্ষের মতো, গাছের মতো, তাই এটাকে শ্বসন বৃক্ষ রেসপিরেটরি ট্রি হিসেবে আখ্যায়িত করা। যেটাকে সোজা করো একটা বৃক্ষের মতোই মনে হবে, এটা জাস্ট একটা উল্টানো বৃক্ষ। এই ট্রাকিয়াটা এইভাবে হয়ে ফুসফুসে এই এখানে আমরা যেভাবে দেখিয়েছি সেভাবেই প্রবেশ করেছে। পরের স্লাইডে আমরা একটু যাই। দেখো এগুলো তোমাদের বই থেকে নেওয়া কিছু ফিগার, এগুলো একটু দেখলে তোমরা বুঝবে যে দেখো ব্রঙ্কিওল, এই যে ব্রঙ্কাস যেখানে শাখায় ভাগ হয়েছিল, ওই যে ডান ফুসফুসে 3টি, বাম ফুসফুসে 2টি, এটি হচ্ছে ব্রঙ্কিওল। পালমোনারি ধমনির শাখা, এই যে দেখো পালমোনারি ধমনির শাখা, পালমোনারি শিরার শাখা। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, পালমোনারি ধমনী এটা কালচে নীলচে করে দেখিয়েছে, শিরাটা লালচে করে দেখিয়েছে। স্বাভাবিকভাবে ধমনী রক্ত, ধমনীটাকে লালচে করে দেখানো হয়, শিরাটাকে কালচে নীলচে টাইপের করে দেখানো হয়, কিন্তু পালমোনারি শিরা, পালমোনারি ধমনী ব্যতিক্রম। তাই পালমোনারি ধমনীটাকে কেন ব্যতিক্রম? পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে, পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ক্যারি করে। পালমোনারি শিরা ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যায়। পালমোনারি ধমনী হৃৎপিণ্ড থেকে, হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে যায়। তাই এক্ষেত্রে তারা যেহেতু ব্যতিক্রম, তাদের লাল কালারটা দেওয়া হয়েছে শিরাতে, পালমোনারি শিরাতে। কালচে বা নীলচে যে কালারটা সেটা দেওয়া হয়েছে পালমোনারি ধমনীতে। অ্যালভিওলাই, অ্যালভিওলার থলি আগেও দেখেছি, এই যে অ্যালভিওলাই, এই যে একটি একটি চেম্বার, এই যে গোল গোল, এই যে গোল গোল আঙ্গুরের গুচ্ছের মতো, আঙ্গুরের মতো, এই যে একটি একটি, এই যে এগুলো হচ্ছে অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইয়ের ভিতরে যে থলেবত অংশ, যেটাকে কেটে দেখানো হয়েছে, এই যে ফাঁকা জায়গাগুলো অ্যালভিওলার থলি। এই যে অ্যালভিওলাইকে ঘিরে কোষিক জালিকা, এই যে কোষিক জালিকা কেন? কারণ এই কোষিক জালিকায় তো এই যে শিরা হয়ে রক্তটা নিয়ে আসে, রক্তের মাধ্যমে অক্সিজেনটা আসে, এটা ব্যাপিত হয়ে এই অ্যালভিওলাইয়ের থলেতে প্রবেশ করে। এই থলেতে প্রবেশ করে সেখান থেকেই তো যায়, কোথায় যায়? ফুসফুসে আসলে ফুসফুস থেকে কোথায় যাবে? হৃৎপিণ্ডে যাবে। হৃৎপিণ্ড থেকে কোথায় যাবে? দেহের সমস্ত অঙ্গতন্ত্র কোষ, সমস্ত কোষে যাবে। আবার সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে কালেক্ট করে হৃৎপিণ্ডে আসবে। হৃৎপিণ্ড থেকে আবার এই যে নীলচে যে এই যে পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে যাবে। ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইডটা আমরা বাইরে বের করে দেব। পরের স্লাইডটা একটু দেখি। এই যে এটা তোমাদের বই থেকে নেওয়া, এটা তো আগে এতক্ষণ আমি বর্ণনা করলাম, পাশাপাশি দিয়েছি এটার সাথে কম্পেয়ার কন্ট্রাস্ট করার জন্য। এটা অনেকটা বিভিন্ন অ্যাঙ্গেলে এটা সেকশন করে দেখানো হয়েছে, কোষিক জালিকা সহ দেখানো হয়েছে, জালিকাবিহীন শুধু অ্যালভিওলাস গুলো দেখানো হয়েছে। এই গঠনটা আসলে এভাবেই হয়, খেয়াল করেছ? এই গঠনটাই দেখো, পালমোনারি ধমনীর শাখা, পালমোনারি শিরার শাখা, এই যে দেখো, এই যে দেখো ব্রঙ্কিওল, এই দেখো কোষিক জালিকা, এবং ছোট্ট ছোট্ট যে কোয়েল পাখির ডিমের মতো যে স্ট্রাকচার, এগুলোই হচ্ছে অ্যালভিওলাস একবচনে, বহু বচনে অ্যালভিওলাই। এগুলোই ফুসফুসে থাকে আর কি। যাই হোক, পরের স্লাইডে আমরা যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে টারশিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস, ওই যে একটা সেগমেন্টে যাবে, সোজা কথা এই যে ট্রাকিয়া, এখানে বিভ্রান্তির কিছু নাই, এটা ট্রাকিয়া, এর ট্রাকিয়ার পরে এই দুইটা হচ্ছে ব্রঙ্কা বা ব্রঙ্কাস, এগুলো হচ্ছে ব্রঙ্কিওল। এগুলো আরো শাখা প্রশাখায় বিভক্ত হয়। কেন বিভক্ত হবে? ট্রাকিয়া তো একটি, দুই ভাগে ভাগ হয়ে দুই ফুসফুসে যাবে। ফুসফুসে তো আবার লোব আছে, ডানে 3টা বামে 2টা, প্রত্যেকটা লোবে একটা নালী যেতে হবে। লোবের পরে আবার তো সেগমেন্ট আছে, সেগমেন্টে যেতে হবে। সেগমেন্টের পরে আবার তো লোবিউল আছে। তাহলে এইভাবে নালীগুলো প্রত্যেকটা অংশ গিয়ে লোবিউলে যাওয়ার পরে কিন্তু তারা সেখানে অ্যালভিওলার নালী গঠনের মাধ্যমে অ্যালভিওলাসে প্রবেশ করে। তো যাই হোক, সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে টারশিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস সৃষ্টি হয়ে একটি করে পালমোনারি সেগমেন্টে প্রবেশ করে। সেগমেন্টাল ব্রঙ্কাস বারবার বিভক্ত হয়ে যে সূক্ষ্ম নালীর সৃষ্টি করে সেগুলোকে ব্রঙ্কিওল বলে, যা একটি লোবিউলে প্রবেশ করে। সমগ্র বায়ুনালী সিস্টেমকে দেখতে একটু উল্টানো বৃক্ষের মতো মনে হয় বা দেখায় বলে একে সাধারণভাবে শ্বসন বৃক্ষ বলে। এই ব্রঙ্কিওল নিয়ে তোমরা বিভ্রান্তিতে ভুগবা না। কেন ভুগবা না? এটা ট্রাকিয়া, এই দুইটা ব্রঙ্কাস, এরপরে ব্রঙ্কিউল। এই ব্রঙ্কিউল গুলোর বিভিন্ন নাম আছে, প্রান্তীয় ব্রঙ্কিউল, শ্বসন ব্রঙ্কিউল, সেগমেন্টাল ব্রঙ্কিউল, অলার ব্রঙ্কিউল, সোজা কথা। তারপরে দেখো, এরপরে আসি, ব্রঙ্কাস প্রাচীরের তরুণাস্থি থাকে, ব্রঙ্কিউলে থাকে না। ব্রঙ্কিওল ব্রঙ্কাসের চেয়ে বেশি মসৃণ পেশি ধারণ করে, তবে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউল উভয়ে সিলিয়া সম্পন্ন স্তম্ভাকার এপিথেলিয়ামে আবৃত।
প্রতিটি লবিউলে ব্রঙ্কিউল বিভক্ত হয়ে প্রান্তীয় ব্রঙ্কিউল, শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি এবং সর্বশেষ অ্যালভিওলার সৃষ্টি করে। অ্যালভিওলার নালী এবং অ্যালভিওলাই সিম্পল বা সরল আইনশাকার এপিথেলিয়াম দিয়ে আবৃত। এগুলো কোষ আর কি। স্তম্ভাকার এপিথেলিয়াম মানে কলামনার এপিথেলিয়াম। যাই হোক, পরে কি আছে দেখো, ছোট্ট একটা হোমওয়ার্কটা কি দিয়েছি, মানব শ্বসনতন্ত্রের শ্বসন অঞ্চলের বর্ণনা দাও। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আজকের লেকচারটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তাহলে বলতে পারো স্যার করিয়েছেন কেন, জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস, শুরু থেকে এইভাবে আইডিয়াটা কনসেপশনগুলো দিয়ে না আসলে পরের যে জটিল বিষয়গুলো আছে সেগুলো বুঝতে একটু অসুবিধা হবে। যাই হোক, স্লাইডটা আমি আবার তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, কারণ জুমে আমি ক্লাসটা নিয়েছি, বাট শেষের দিকে নেট একটু ডিস্টার্ব করেছে, প্রবলেম করেছে, যার কারণে ফিনিশিংটা দিতে পারি নাই। বিধায় আমি এটা আবার রেকর্ড করে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপে দিচ্ছি, দেখে নিবা। শেষের দু একটা স্লাইড তোমাদের সাথে সরাসরি বলতে পারি নাই, এই জন্য আমি আবার এটা হোয়াটসঅ্যাপে দিচ্ছি। যাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।